দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থকদের জয় জয়কার। বিএনপির 4 বহিষ্কৃত নেতার বাজিমাত। ভোট পরবর্তী সহিংসতায় গাজীপুর ও কক্সবাজারে নিহত 2। যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতুর পুরো কাঠামো। বসে গেছে সব স্প্যান। বাড়ছে না পদ্মা সেতু প্রকল্পের ব্যয়। নদী শাসনের সুফল পাচ্ছেন 2 পারের মানুষ। গহীন এলাকা এখন ক্যান্টনমেন্ট। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে বঙ্গবন্ধু তোয়াদেরা কমিউনিটি ক্লিনিকে উদ্বোধন। 5000 ইউনিফর্ম দিল বাংলাদেশ সেনাবাহিনী। ভোরের সময় সঙ্গে আছি আমি তানভীর হাসান। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থকদের জয় জয়কার। 156টির মধ্যে বেশিরভাগে জয় তুলে নিয়েছেন তারা। বিভিন্ন উপজেলায় জয়ী প্রার্থীর নাম ঘোষণার পরপরই উল্লাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। এছাড়া সিলেট, কক্সবাজার, নাটোর, নীলফামারীর 4 উপজেলায় জয় পেয়েছেন বিএনপির বহিষ্কৃত 4 নেতা। তফসিল ঘোষণার পর থেকেই দিনরাত এক করে পথে প্রান্তরে ছুটে বেরিয়েছেন কর্মী সমর্থকরা। অবশেষে ভোটের ফলে জয়, তাই তো বাঁধভাঙা উল্লাস কর্মীদের। মঙ্গলবার দ্বিতীয় ধাপে 156টি উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয় ভোট। এর মধ্যে 24টি উপজেলা ইভিএম এবং বাকিগুলোতে হয় ব্যালট পেপারে। ভোট গণনার পর যখনই রিটার্নিং কর্মকর্তা জয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন, আনন্দে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। নেচে গিয়ে বিজয় মিছিল নিয়ে বিভিন্ন অলিগলি ঘুরে বেড়ান জয়ীর সমর্থকরা। একে অপরকে রং মাখিয়েও দেন অনেকে। ফুলের মালা দিয়েও জয়ী প্রার্থীকে বরণ করেন তার সমর্থকরা। এলাকার উন্নয়ন এগিয়ে নিতে সবার সহযোগিতা চান নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। এ বিজয় জনগণের, এ বিজয় তৃণমূল সংগঠনের, আওয়ামী লীগের, এ বিজয় সত্যের। জনগণ যেভাবে আমাকে ভোট দিছে আমি খুশি। নির্বাচন চলাকালীন সময় জনগণের কাছে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছি, সেই সমস্ত প্রতিশ্রুতিগুলো আমি ধাপে ধাপে আস্তে আস্তে সেগুলো পূরণ করব। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের বেশিরভাগ নেতা বিজয়ী হয়েছেন। তবে হাতে গোনা কয়েকটি উপজেলায় জয় পেয়েছেন নির্দলীয় প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতারা। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক আহমেদকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জেলা বিএনপির বহিষ্কৃত কোষাধ্যক্ষ শাহ আল স্বপন। কক্সবাজারের পেকুয়া উপজেলায় বেসরকারিভাবে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন 2 বারের সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি থেকে বহিষ্কৃত সাফায়েত আজিজ রাজু। আওয়ামী লীগ নেতাকে হারিয়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা এস.এম. জাহাঙ্গীর হোসেন বিজয়ী হয়েছেন। তিনি বাগাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। বিএনপি থেকে বহিষ্কৃত নেতা রিয়াদ আরফান সরকার বেসরকারিভাবে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভোটের আগে দেয়া নির্বাচনী সব প্রতিশ্রুতি পূরণ করবেন এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আল জাজিরার প্রতিবেদনে মিথ্যা নাটক সাজানো হয়েছিল, ঠিক তেমনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাতেও অসত্য অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, 2টি অভিযোগে তার কোনো সংশ্লিষ্টতা নেই। আন্তর্জাতিক রাজনীতি চলছে কিনা এই বিষয়ে তার কোনো ধারণা নেই জানিয়ে জেনারেল আজিজ বলেন, সরকারি কাজে তিনি এমন কোনো অপরাধ করেননি যার জন্য তাকে শাস্তি পেতে হবে। বিজেপিতে ছিলাম 2012 সালে ডিসেম্বর থেকে, কিন্তু অনেক আগেই আমার ভাই হলো বিদেশে চলে গেছে। তো সেক্ষেত্রে আমি আমার পদ পদবি ব্যবহার করে কিভাবে আমি তাকে সহযোগিতা করেছি, আমি তো আমার বোধগম্য নয়, এটা অসত্য একটা অভিযোগ এনেছি, এটা সঠিক নয়। যে হলো অলরেডি হলে বিদেশে চলে গেছে, সেখান থেকে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, সেখানে তো আবার তাকে তো বাংলাদেশে তো আসার প্রয়োজন পড়ে নাই যে আমি তাকে সহযোগিতা করব। আমি কোনো সহযোগিতা করিনি। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হলো এই পারচেজগুলো সাধারণত হয়, এগুলার কন্ট্রাক্ট সব কিছু নিয়ন্ত্রণ করে, সব কিছু অর্গানাইজ থেকে শুরু করে সব কিছু করে হলো ডিজিডিপি।
এবং ডিজিটিপি হলো এএফডি বা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে, এটা আর্মি হেডকোয়ার্টারের আন্ডারে না। এই যে 4 তারিখে যেটা এএফডি থেকে অনুমোদনটা আসলো ইকুইপমেন্টটার, সেটা 26 তারিখে ডিজিটিপি কন্ট্রাক্টরের সাথে কন্ট্রাক্ট সাইন করে 26শে জুন 2018। আমি 25শে জুন 2018 সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। আমি এই 25শে তারিখে দায়িত্বভার গ্রহণ করে 26 তারিখে যে কন্ট্রাক্টটা সাইন হলো, আমার ইনভলভমেন্টটা কোথায় সেনাপ্রধান হিসাবে? আমার তো কোনো সম্পৃক্ততাই তো নাই এইটাতে। আমার ভাইকে কোথায় কন্ট্রাক্ট দিব আর আমি ওইটা থেকে ঘুষ নিব? আপনি যদি এই ব্যাপারে এভিডেন্স চান, আমার কাছে সব ডকুমেন্ট আছে। কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি আমার কোনো ভাইকে বিজিবিতে 4 বছর ডিজি থাকা অবস্থায় অথবা সেনাপ্রধান হিসেবে 3 বছর আর্মিতে থাকা আর্মি চিফ থাকা অবস্থায় আমি সেনাবাহিনীতে বা বিজিবিতে আমার কোনো ভাইকে কোনো কন্ট্রাক্ট দিয়েছি কিনা, আমি আবারও চ্যালেঞ্জ দিচ্ছি। আমেরিকা যেই সিদ্ধান্তটা নিয়েছে, আমার মনে হচ্ছে যে আল জাজিরার, কারণ একই ধরনের দেখছি, সেই জন্য আমি এই উত্তরটা সেভাবেই দিলাম, যা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানেড সে নাটক যেটা করেছিল আল জাজিরা, আর এখানে যে প্রশ্ন দুইটাও যেটা ওইটার সাথে আমি লিঙ্ক দেখছি একই ধরনের, সেজন্য আমি এই উত্তরটা দিলাম। আমি বিজিবি হিসেবে এবং সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় আমি সর্বদা সচেষ্ট ছিলাম যে আমার কারণে যাতে এই দুইটা ঐতিহ্যবাহী সংস্থা বা বাহিনীর যাতে কোনো ধরনের দুর্নাম না হয়, আমি সর্বদা সচেতন ছিলাম। এবং আমি মনে করি আমি সেই সচেতনতা নিয়েই আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি। আমি কোনো কিছু এমন করি নেই যাতে আজকে আমাকে অনুশোচনা করতে হবে। আই এম সরি, নো, আই ডিড নট ডু এনি সাচ থিং। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে আগেই বাংলাদেশকে জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভিসা নীতির আওতায় নয়, অন্য আইনে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা বলেও জানান তিনি। আর নিষেধাজ্ঞা ইস্যুতে বিস্তারিত জানেন না বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে 2021 সালের ডিসেম্বরে র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, যা দুদেশের সম্পর্কে তৈরি করে টানাপোড়েন। 2023 সালের মে মাসে দেশটি তাদের পুরনো ভিসা নীতি নতুন করে ঘোষণা করে। সেখানে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করলে ভিসা নীতি প্রয়োগের ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। গেল সপ্তাহে বাংলাদেশ সফর করেন নির্বাচনের আগের আলোচিত চরিত্র মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অতীত পেছনে ফেলে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি। এর মাত্র কয়েকদিন পর সোমবার রাতে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ তুলে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর আসে নিষেধাজ্ঞা। কিন্তু সে অভিযোগের সপক্ষে তাদের হাতে কোনো প্রমাণ আছে কিনা তার কোনো উল্লেখ নেই মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে। এ নিয়ে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিবৃতি প্রকাশের আগে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মিশনকে জানিয়েছিল দেশটি ভিসা নীতির আওতায় নয়, ফরেন অপারেশনস অ্যান্ড রিলেটেড অ্যাপ্রিসিয়েশন আইনে জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে, অর্থাৎ এটা পাবলিক করার আগে জানানো হয়েছে। সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনুষ্ঠানিক কোনো চিঠি আসেনি স্বরাষ্ট্রের কাছে। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে, অনেক দেশে দিয়েছে। কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। তবে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নয় বলেও জানান সরকারের মন্ত্রীরা। না হলে আমি শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
মার্কিন নিষেধাজ্ঞায় খুশি হওয়ার কিছু নেই জানিয়ে নিজ শক্তিতেই দাবি আদায়ে জোর দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দাবি, দুর্নীতির কারণে আজিজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিষেধাজ্ঞার বিষয়টি মার্কিন ভিসা নীতির আওতায় পড়ে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকার বিরোধী আন্দোলনের পাশাপাশি নির্বাচনের আগে কূটনৈতিক মহলেও ব্যাপক তৎপরতা চালিয়েছিল বিএনপি। বিভিন্ন সময় মার্কিন রাষ্ট্রদূত সহ বাংলাদেশে অবস্থানরত পশ্চিমা দেশের কূটনীতিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে তারা। 2021 সালের ডিসেম্বরে র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার পর বিএনপিকে উচ্ছ্বসিত হতেও দেখা যায়। তবে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞায় উল্টো সুর দলটির। এ নিয়ে খুশি হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, নেতাকর্মীদের এই বিষয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, কোনো নিষেধাজ্ঞা নয়, বরং নিজেদের শক্তিতেই সরকার পতন আন্দোলন ত্বরান্বিত করার বিষয়ে জোর দেন তিনি। আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। এদিকে সাবেক সেনাপ্রধানের ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ভিসা নীতির আওতায় নয়, ভিন্ন আইনে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে তিনি বলেন, এর বেশি বলার কিছু নেই। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলেছে, বাংলাদেশের মিশনকে জেনারেল আজিজের বিষয়ে অবহিত করা হয়েছে। জেনারেল আজিজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে। এ সময় উপজেলার দ্বিতীয় ধাপের নির্বাচন ও ফলাফলের প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। উৎপাদন বাড়াতে কৃষি প্রযুক্তিতে অভিজ্ঞ অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফররত পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী কথা বলেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে বাংলাদেশের সমুদ্র নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডকে সহায়তার প্রস্তাব দেন পেনি ওং। এলডিসি গ্র্যাজুয়েশনে আলাদা আর্থিক সহায়তার কথাও জানান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অস্ট্রেলিয়ার প্রথম উচ্চ পর্যায়ের সফরে ঢাকায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক বৈঠকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন ছিল আলোচনায়। পরে যৌথ সংবাদ সম্মেলনে পেনি ওং জানান, এলডিসি গ্র্যাজুয়েশনে আলাদা আর্থিক সহায়তা, বাংলাদেশের কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে অবদান রাখতে চায় অস্ট্রেলিয়া। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকেই সমাধান করতে হবে বলেও জানান তিনি। Deeper cooperation between our coast guards. We would bring the head of our coast guard here to talk with the head of your coast guard so that we can have more practical cooperation together. In Myanmar we need a safe and enduring solution to the crisis that allows the Rohingya to realise their goal of a safe return to their homeland. পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশটিতে শিক্ষার্থীদের যাওয়ার প্রক্রিয়া আরও সহজ করা, দক্ষ জনশক্তি রপ্তানি, কৃষি খাতে সহযোগিতা সহ জলবায়ু পরিবর্তন মোকাবেলা ইস্যুতে আলোচনা হয়েছে। We are now enjoying quota-free, duty-free access in the Australian market. Very thankful, Honourable Foreign Minister has said this will continue, though we are going to graduate from LDC to developing country. এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন পেনি ওং। ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া বাংলাদেশের সম্পর্ক জোরদারে আগ্রহী বলে জানান তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন পেনি ওং। যান ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জাদুঘরে কিংবদন্তি রাষ্ট্রনায়কের প্রতি শ্রদ্ধা জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
দুদিনের এ সফরে বুধবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে পেনিয়ংয়ের। ওই দিনই ঢাকা ছাড়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আজ বুদ্ধ পূর্ণিমা দিবসটি উপলক্ষে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসবটি সাড়ম্বরে উদযাপন করবে। এ উপলক্ষে নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বিভিন্ন জেলায়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্মতিথি উপলক্ষে বৌদ্ধ পূর্ণিমার উৎসব আজ উদযাপন করা হয়। দিনটি সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোরের সময় আরও থাকছে। সপ্তাহ দুয়েক পর বাজারে উঠবে নানা জাতের সুস্বাদু আম। রাজশাহীর বানেশ্বরে এখনও জমেনি বেচা কেনা। পাবনায় লিচুর বাজারজাত শুরু, ভালো দামে খুশি বাগানিরা। এবং ঢাকার বাইরে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। নওগাঁয় বেশিরভাগই মাঝারি আকারের ষাঁড়, দরদামে ব্যস্ত ব্যাপারীরা। নির্ধারিত ৩২,০০০ কোটির মধ্যে শেষ হচ্ছে পদ্মা সেতুর প্রকল্প। আসছে জুনে বন্ধ হচ্ছে কোটি বাঙালির স্বপ্নের এই প্রকল্পের ফাইল। কর্তৃপক্ষ বলছে নদী শাসনের ঠিকাদার প্রতিষ্ঠানকে সবশেষ কিস্তি শোধ করলেও নির্ধারিত বাজেটের মধ্যে থাকবে ব্যয়। এদিকে নদী শাসনের সুফল ভোগ করতে শুরু করেছেন দুই পারের মানুষ। রাশেদ লিমনের রিপোর্ট। আক্কাস আলীর এই চওড়া হাসি যেন দিন বদলের এক ছোট্ট গল্প। বয়স 50 পেরিয়েছে, পদ্মাপাড়ি জন্ম, বেড়ে ওঠাও এই প্রমত্তার স্রোতে। সরল স্বীকারোক্তি, জীবনে মাছ ধরা বাদে অন্য কিছুই তাই ভাবাই হয়নি। তবে গত 2 বছরে অনেক বদলেছে তার যাপিত জীবন। একসময় দিনভর জাল ফেলে 1000 টাকা পকেটে তোলা দুষ্কর ছিল, এখন দিনের হিসেবটা 3, 4, কখনো 5,000-এ। আমাকে লাভ হয়েছে। কি লাভ হয়েছে? লাভ হয়েছে, সব দিক দিয়ে লাভ হয়েছে। আমাকে লস হয়েছে না, একটু সব দিক দিয়ে ভালো লাভ হয়েছে। বৃহৎ পরিসরে পদ্মা সেতুর নানা সুফল আর সম্ভাবনার কথা তুলে ধরা হলেও সরল অঙ্কের সমীকরণটা এখানে মেলে খাপে খাপ। অনেক উন্নতমান হয়েছে। আগে থেকে দাম বেশি পায়, শহরে থেকে গাড়ি ভরে ডাইরেক্ট, দূরে দূরে থেকে পাইকারি পরে। আগে যেমন মাছ বেশি পেলেও মানে দাম কম পাওয়া যেত, এখন মানে মাছ অল্প পেলেও মানে মাছের দাম বেশি। 4-5 হাজার হয় আল্লাহ দিলে দৈনিক। আর মাত্র কয়েকটা দিন, জুনের 30 তারিখেই বন্ধ হচ্ছে পদ্মা সেতু প্রকল্পের ফাইল, শেষ হচ্ছে প্রকল্পের মেয়াদ। 25 জুন 2022 স্বপ্নযাত্রার শুরু। কাগজে কলমে মূল সেতুর কাজ শেষ হলেও চলমান ছিল নদী শাসন প্রক্রিয়া। 2014 সালে চাইনিজ কোম্পানি সিনোহাইড্রোকে 8,708 কোটি টাকায় নিয়োগ দিয়েছিল সেতু কর্তৃপক্ষ। দুই পারে 16 কিলোমিটার নদী শাসন শেষ। গত সেপ্টেম্বরে ব্যয় এক দফা বাড়িয়ে খরচ দাঁড়ায় 9,586 কোটি টাকা। শেষ বেলায় এসে নতুন করে আরও 1,000 কোটি টাকা দাবি করেছে সিনোহাইড্রো। প্রকল্প পরিচালক জানিয়েছেন, যাচাই বাছাই শেষে এ বিষয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। দে হ্যাভ দ্য এভরি রাইট টু ক্লেম। এই ক্লেমটা জাস্টিফাই করবে, আমাদের তো এক্সপার্ট আছে, তারা জাস্টিফাই না করা পর্যন্ত আমরা এখনো এটার কাছে আসতে পারিনি। আমরা প্রজেক্ট যেহেতু শেষ, আমরা চেষ্টা করছি যে এই প্রজেক্ট সময়ের মধ্যে শেষ করার জন্য। এটা আবার আমার অথরিটিরা যেতে হবে, তো শুধু মন্ত্রী মহোদয় না, এটা পারচেজ কমিটিতে যাবে, মানে প্রাইম মিনিস্টারের কাছে। তো সবাই যখন হবে তখন তাকে টাকাটা আমরা দিই। তবুও প্রকল্পের মোট বাজেট নির্ধারিত 32,000 কোটি টাকার মধ্যেই থাকবে বলে জানান তিনি। আমাদের বাজেট তো 32,000 কোটি টাকা ফিক্সড, এত বাড়বে না, কমবে। আমার চাহিদাই তাদের কম আছে, তো কাজে আমি ও অ্যাকসেপ্ট করবো না। হয়তো আমি ক থেকে 10 টাকা কমে খ থেকে 10 টাকা বাড়াবো, এরকম ইন্টারচেঞ্জ হইতে পারে, কারণ টোটালি আমাদের সেভ হবে টাকা। চোখের সামনে এমন পরিবর্তন দেখে দুপারের সাধারণের দাবি, পদ্মা ঘিরে সম্প্রসারিত হোক নদী শাসন প্রক্রিয়া। পদ্মার বুকে জেগে ওঠা এসব চরকে নিয়ে নতুন স্বপ্ন বুনছেন দুপারের বাসিন্দারা। এখনো বসতি স্থাপন না হলেও তারা বলছেন, এখানে কৃষিকাজ করে আপাতত জীবিকার নতুন অনুষঙ্গ পেয়েছেন। তারা পেয়েছেন মৎস্য আহরণের নতুন জায়গা। তবে এর দুই পারের নদী শাসনের যে প্রক্রিয়া চলমান, সেটিকে আরও বেশি বেগবান করতে বারবার তাগিদ দিচ্ছেন তারা বলছেন, সেই পুরনো অস্বস্তি কাটিয়ে স্বস্তিতে জীবন ধারণের এক পথ দেখাবে এই নদী শাসন প্রক্রিয়া। রাশেদ লিমন,
সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। যমুনার বুকে এখন দৃশ্যমান 4.8 কিলোমিটার বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর পুরো কাঠামো। মোট 50টি পিলারের উপর বসানো হয়েছে 49টি স্প্যান। ইতিমধ্যে সেতুর উপর বসানো শুরু হয়েছে স্লিপারবিহীন রেল ট্র্যাক। পাশাপাশি সমান তালে এগিয়ে চলছে অ্যাপ্রোচ ডবল লাইনের রেলপথ বসানোর কাজও। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। যমুনার বুকে দ্রুত এগিয়ে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ। ইতিমধ্যে নদীর উপর দৃশ্যমান সেতুর 4.8 কিলোমিটার মূল কাঠামোর পুরোটাই। মোট 50টি পিলারের উপর বসানো হয়েছে 49টি স্প্যান। সেই সঙ্গে সেতুর স্প্যানে স্লিপারবিহীন রেল লাইন বসানোর কাজও চলেছে সমান তালে। দেশের দীর্ঘতম এই রেল সেতুর মূল কাঠামো নির্মাণের পাশাপাশি নদীর দুপারে চলছে অ্যাপ্রোচ ডাবল লাইন রেলপথ বসানোর কাজও। আমরা এখানে দিনরাত কাজ করতেছি যাতে আমরা কোনো ধরনের ডিলে না হয়, এই জন্য আমরা যথেষ্ট সচেতন আছি। নদী শাসনের কাজ চলতেছে, রিভার ট্রেনিং ওয়ার্কটা, এটাও অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসছি। নদীর পূর্ব পার টাঙ্গাইল অংশে থাকছে 4.2 কিলোমিটার অ্যাপ্রোচ ডাবল লাইন সুবিধা, আর নদীর পশ্চিম পার সিরাজগঞ্জ অংশে থাকছে 3.8 কিলোমিটার। এরই মধ্যে টাঙ্গাইল অংশে 90% আর সিরাজগঞ্জ অংশে 85% অ্যাপ্রোচ রেলপথের কাজ শেষ হয়েছে। সিরাজগঞ্জ প্রান্তে পিয়ার 1 থেকে পিয়ার 23 পর্যন্ত কাজ আগামী সামনের জুন মাসেই শুরু হয়ে যাবে এবং যথাসময়ে শেষ হবে আশা করা যায়। পুরো প্রকল্পের অগ্রগতি 85%। নির্ধারিত সময় চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পুরো প্রকল্পের কাজ শেষ করার আশা প্রকল্প পরিচালকের। সার্বিকভাবে আশা করছি যে ডিসেম্বরের মধ্যে এই কাজটা, টোটাল প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে এবং ডিসেম্বরের শেষ নাগাদ আমরা এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উদ্বোধনের পদক্ষেপ গ্রহণ করতে পারব। প্রায় 16,781 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। যমুনার বুকে এখন দৃশ্যমান 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর মূল কাঠামো। মোট 50টি পিলারের উপর বসানো হয়েছে 49টি স্প্যান। এখন চলছে রেল ট্র্যাক ও সংযোগ সড়ক নির্মাণের কাজ। 2024 ডিসেম্বরেই এই বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু দিয়ে ট্রেন চলাচল করতে পারবে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু প্রকল্প এলাকা থেকে রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ। শিক্ষা জীবনের শুরুতেই ধাক্কা। ভিকারুন্নেসা নূন স্কুলের প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই রাখলেন হাইকোর্ট। ভর্তির অনিয়ম তদন্ত ও জড়িতদের চিহ্নিত করতে 3 সদস্যের কমিটিও গঠন করেছেন উচ্চ আদালত। আর অপেক্ষমান তালিকা থেকে 15 দিনের মধ্যে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। শিক্ষাজীবনের শুরুতেই ধাক্কা খেল 169 কোমলমতি শিশু। ভর্তির বয়স জটিলতায় ভিকারুন্নেসা নূন স্কুলের প্রথম শ্রেণী থেকে চূড়ান্তভাবে বাদ দেওয়ার আদেশ এলো উচ্চ আদালত থেকে। এদিন ভর্তি বাতিল হওয়া শিশুদের স্থান অপেক্ষমান তালিকা থেকে 15 দিনের মধ্যে পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাদের গাফিলতিতে এ হাল শিক্ষার্থীদের তা নিয়ে মঙ্গলবার বিস্তারিত রায় দিয়েছেন উচ্চ আদালত। অভিভাবকদের গাফিলতি এবং স্কুলটির ভর্তি নীতিমালার ত্রুটিও দেখছেন বিচারপতিরা। অভিভাবকদের আইনজীবী বলছেন, এই কালিমা সারা জীবন বয়ে বেড়াতে হবে নিষ্পাপ শিশুদের। উন্নত দেশে শিক্ষার্থী প্রতি যার ক্ষতিপূরণ $1 মিলিয়ন। গাফিলাতি থাকলে, দুর্নীতি থাকলে থাকতে পারে মাউসির পক্ষে, থাকতে পারে ভিকারুন্নেসার পক্ষে। কারণ এই 169 জন বাচ্চা কিন্তু লটারির মাধ্যমে আসছে, কারো সুপারিশে আসে নাই, এবং তারা কোথাও দেখাইতে পারেন নাই যে এই লটারিতে কোনো দুর্নীতি ছিল। এর মানে হচ্ছে গিয়ে যাদের দায় ছিল তারা কেউ ভিকটিম হইল না, ভিকটিম হইল গিয়ে 169 জন ছাত্রী এবং তার বাবা মারা। অন্য কোনো বিদেশে হইলে এইরকম বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার কারণে বোর্ডের প্রায় পার বাচ্চার জন্য 1 মিলিয়ন করে হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা যেত। রিটকারী আইনজীবী বলছেন, ভিকারুন্নেসায় দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়মের শিকার এই শিশুরা। এখানে আসলে কি ধরনের দুর্নীতি হয়েছে, কি ধরনের স্ক্যাম হয়েছে, বা সফটওয়্যারে কোনো রকমের গাফিলতি কারো ছিল কিনা, এটা খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। নীতিমালা অনুযায়ী 6 বছরের উপরে 7 বছরের নিচের শিশুরা প্রথম শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবেন। অথচ 7 থেকে 8 বছর বয়সী এই 169 জনকে ভর্তি করেছিল স্কুল কর্তৃপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
ঈদুল আজহার আগে সুযোগ সন্ধানীরা বাজার অস্থিতিশীল করছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বাজারে কঠোর মনিটরিং শুরু হয়েছে। এদিকে রাজধানীর বাজারে পণ্য সরবরাহের সংকট নেই বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি না থাকার পরও আলু, পেঁয়াজ, ডিম, সবজি সহ প্রায় প্রতিটি পণ্যের মূল্য এখন অসহনীয় পর্যায়ে। বাণিজ্য মন্ত্রণালয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সরকারের বিভিন্ন সংস্থার নানা পদক্ষেপের পরও দফায় দফায় বাড়ছে নিত্যপণ্যের দাম। এ অবস্থায় ঈদুল আজহা সামনে রেখে ভোক্তার স্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সোমবার মন্ত্রিসভার বৈঠকে বাজার মনিটরিং আরও জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপরই মঙ্গলবার সকালে কঠোর অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর কারওয়ান বাজারে পেঁয়াজ, রসুন, ডিম, সবজি ও মুদি দোকানে মনিটরিং করে অধিদপ্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি দল। এ সময় ভাউচার ও দাম ঠিক না রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেন তারা। অভিযান শেষে ভোক্তা অধিদপ্তর জানায় বাজারে কোনো পণ্যের সরবরাহ সংকট নেই। পেঁয়াজের বাজারে ওনারা বলেছে সাপ্লাই চেইনে কোনো সমস্যা নেই। ওনারা যে নিয়মগুলো মানছে না, যেটা মূল্য তালিকা প্রদর্শন করা অথবা আপনার সঠিকভাবে ক্রয় বিক্রয় মূল্যটা লেখা, আমরা কিন্তু মিসম্যানেজমেন্ট পেলে ব্যবস্থা নিচ্ছি। এদিকে সচিবালয়ে নিজ দপ্তরে বাণিজ্য প্রতিমন্ত্রীও জানান, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহের পরও কিছু সুযোগ সন্ধানের কারণেই দাম বাড়ছে। দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশে সমন্বিত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ঈদ আসলেই আমাদের দেশে কিছু লোক আছে যে সুযোগ সন্ধানী আমি বলবো, তারা মানে সাপ্লাই ঠিক থাকার পরেও জিনিসপত্রের দাম একটু বেড়ে যাচ্ছে। এই ঈদেও যেন আমাদের সাধারণ ভোক্তা এবং ক্রেতারা ন্যায্য মূল্যে জিনিসগুলি পায়, মনিটরিংগুলি আবার সচল করব। সম্প্রতি ডলারের দাম পুনর্নির্ধারণে দ্রব্যমূল্যের উপর কোনো প্রভাব পড়বে না বলেও জানান প্রতিমন্ত্রী। ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে রাজধানীর আরামবাগ ও দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি। মঙ্গলবার অভিযানের সময় কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক ভবনে গ্যাস ব্যবহারে অনিয়মের চিত্র উঠে আসে। তিতাসের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়েই ভবনের ভেতর থেকে তালা লাগিয়ে দেন বাড়ির দারোয়ান। ডাকাডাকি করেও আর তাকে পাওয়া যায়নি। সাড়া দেননি ভবনের অন্য বাসিন্দারাও। দক্ষিণ কেরানীগঞ্জের এই ভবনের পাশেরটিতেও চলে চোর পুলিশ খেলা। অভিযানের খবর পেয়ে আগেই খুলে রাখা হয় তিতাসের গ্যাস সংযোগ। শুধু আবাসিক ভবন নয়, এই এলাকার একটি কারখানাও চলে গ্যাসের অবৈধ সংযোগে। পরে দুটি আবাসিক ভবন ও একটি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস কর্তৃপক্ষ। 30টা চুলা অবৈধ গ্যাস ব্যবহার করতেছিল। কয়েকদিন আগে সংযোগ বিচ্ছিন্ন করার পরেও পুনরায় আবার গ্যাস ব্যবহার করছে। তো ওইটা আমরা ক্লিন করে দিয়ে আসছি। পরবর্তী সময় একটা বাসায় ওখানে 14টা চুলা অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় বিচ্ছিন্ন করা হয়েছিল, বাট আজকেও গ্যাস ইউজ করতেছে। পরে আমাদের গেট খুলে না খোলার কারণে আমরা সার্ভিস লাইন থেকে ওটা কিল করে দিচ্ছি। একটা ওয়াশিং ফ্যাক্টরি সম্ভবত এটা দিনের বেলা চালায় না গ্যাস, রাত্রে ইউজ করে। আমরা এটা সার্ভিস লাইনটা খুঁজতেছি, খুঁজার পরে আমরা হয়তো এটা কিল করে দিব। এর আগে রাজধানীর আরামবাগের দুটি আবাসিক ভবনে অভিযান চালায় তিতাস। আবাসিক সংযোগের গ্যাস বাণিজ্যিক কাজে ব্যবহার করে আসছিলেন বাসিন্দারা। মূল সংযোগ পাইপ থেকে একাধিক অবৈধ সংযোগও চোখে পড়ে অভিযানে। আমার তো কোনো হোটেল রেস্টুরেন্ট নেই, আমি জাস্ট এই আপনার এই মতিঝিলে কয়েকটা লোকের খাবার দেই, যত অনেক ইউজ কোয়ান্টিটি না, আপনার 40 জনের মতো খাবার দিই। আমার বড় স্কেলে কোনো রান্না হয় না, আমার রান্নাটা খুবই সীমিত আকারে হয়, যেটা একটা বাসা বাড়ির জন্য যথেষ্ট মনে করতে পারেন। একটা ফ্যামিলি নিয়ে যে আমরা যে ভাড়া থাকবো, তখনও তো আমরা রান্নাই করব নাকি। মনে করেন রান্না করলে মনে করেন এক পাতিলা ভাত, মানে আধা কেজি চালে ভাত রান্না করতে যে সময় লাগে, হয়তো 3 কেজি চালে ভাত রান্নতে সে সময়ই লাগে। বিচ্ছিন্ন করা সংযোগ ফের চালু করা আটকাতে সরবরাহ লাইন সিলগালা করে দেয় তিতাস। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ঢাকা দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডের ডেঙ্গু রোগীর তথ্য আলাদা করে চেয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল সকালে নগর ভবনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মত বিনিময় সভায় একথা বলেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে সহযোগিতা করে থাকে রোগীর ঠিকানা দিয়ে, রোগীর তথ্য দিয়ে, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে সুনির্দিষ্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকার 75টা ওয়ার্ডের যে বসবাসকারী তাদের ঠিকানা আমাদেরকে দিতে হবে। আমাদের প্রধান কাজটা হলো জমা পানি সরিয়ে ফেলা,
দ্বিতীয় কাজ হলো লার্ভিসাইডিং করে পুরো এলাকাটাকে এই লার্ভা মুক্ত করা। হ্যাঁ, তৃতীয় কাজ হলো তার সচেতনতার জন্য সে যদি পুনরায় বারবার যদি হ্যাবিচুয়াল যদি হয়, সে বারবার একই কাজই করছে, তাহলে তাকে জরিমানা দিয়ে সচেতন করা। পরিপক্ক না হয় রাজশাহীর বানেশ্বরে এখনও আম উঠছে কম, এতে জমে ওঠেনি বেচাকেনা। সপ্তাহ দুয়েক পর বাজারে উঠবে বিভিন্ন জাতের সুস্বাদু আম। তবে আমের উৎপাদন কম হওয়ায় দাম বেশ চড়া হবে বলে জানায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। আম উৎপাদনের দিক থেকে রাজশাহী জেলার অবস্থান তৃতীয়। গত বছর এই সময় রাজশাহীর বানেশ্বরে প্রচুর আম হাটে উঠলেও এবার চিত্র ভিন্ন। সারাদিনে 50 মণ আমও হাটে উঠছে না। প্রতিমণ গুটি আম 2200 ও আগাম জাতের গোপালভোগ আম বিক্রি হচ্ছে 2800 টাকায়। ব্যবসায়ীরা জানান, এখনও পরিপক্ক না হওয়ায় সুস্বাদু জাতের আম বাজারে উঠতে সময় লাগবে আরও 2 সপ্তাহ। যে সময়ে আম সরকার ডেট দিয়েছে, এখনো আম উপযুক্ত হয়নি। আবহাওয়া যে এত খারাপ গেছে, এবারে আমগুলা যথেষ্ট আসে না, এখনো ম্যাচুরিটি আসে না। উৎপাদনও কম এবং পাকেনি খুব বৃষ্টির কারণে। আমরা কিছু ভাইদের গুটি ওই দিকটা হয়, ওই গুটিটাই, তাছাড়া ভালো মানের মাল এখন ওঠেনি মার্কেটে। আম বাগান মালিকরা জানান, জেলায় এবার মুকুল কম আসায় আমের উৎপাদন তুলনামূলক অনেক কম, তাই শুরু থেকে বাজারে আমের দাম চড়া। এখন সিজন আম কিছু কিছু উঠছে, কিন্তু আমের দাম বেশি, আমদানি খুবই কম। মানে আমরা গৃহস্থের কাছ থেকেও কিনছি, মানে অতিরিক্ত বাড়তি রেটে। গুটি আম চাচ্ছি 2200 টাকা মন, আর খেসাপাত যেটা বয়স্ক গাছের আম, এটার দাম চাচ্ছি আপনার 2800 টাকা মন। ফল গবেষক বলছেন, বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে যে আম বাগানগুলোতে আছে তা সঠিকভাবে বাজারজাত করলে লাভবান হবেন বাগান মালিকরা। কৃষকরা যদি বাকি সময়টা পরিচর্যা ঠিকমতো করে, নিয়মিত ওষুধ ঠিকমতো দেয় এবং হারভেস্ট করার পরে আশা করি ভালো ফলন পাবে এবং ভালো দাম পাবে। জেলায় 19,602 হেক্টর জমির বাগানে 2,60,165 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পাবনায় লিচুর বাজারজাত শুরু হয়েছে, ভালো দাম পেয়ে খুশি বাগানীরা। বৈরী আবহাওয়ার শঙ্কা থাকলেও কৃষি বিভাগ বলছে, লিচু উৎপাদনে এবছর জেলায় বিগত 20 বছরের রেকর্ড ভেঙেছে। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। গাছে থোকায় থোকায় রসালো লিচু, বাগানে কর্মব্যস্ততা। ফল সংগ্রহ করে তা বাজারজাত করছেন শ্রমিকরা। পাবনা সদর, ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বাগান থেকে এরই মধ্যে লিচু বাজারজাত শুরু হয়েছে। বর্তমানে ভাঙা হচ্ছে দেশি জাতের লিচু। 1 সপ্তাহ পর বাজারজাত শুরু হবে বোম্বাই, চায়না সহ সব বিদেশি জাত। তবে বাগান মালিকরা জানান, চলতি গ্রীষ্ম মৌসুমের খরতাপে গাছের ফুল ঝরে যাওয়ায় উৎপাদন কমে গেছে। মুকুল আসছিল যে হারে, সেভাবে তো মুকুলে ফলন হয় নাই। বৃষ্টি নাই, রোদ্দুরের কারণে আসলে লিচুটা যা আশা করছিলাম আমরা সেই মোতাবেক লিচুটা পাই নাই। বৃষ্টি যদি হয় আরো সুন্দর লিচু হবে। চলমান বাজারে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে 2600 থেকে 2800 টাকা দরে। ব্যবসায়ীরা জানান, বর্তমান বাজার দর অব্যাহত থাকলে লাভবান হবেন সংশ্লিষ্টরা। লিচুর ব্যবসা মোটামুটি ভালো, কিন্তু লিচুর দাম বেশি, গাড়ি ভাড়া বেশি। নরমাল আবহাওয়া আছে, বৃষ্টি হলে পারে আল্লাহ লিচু যাই আছে মানুষ টাকা পাবে। তবে কৃষি বিভাগ বলছে, লিচু উৎপাদনে এবছর জেলার বিগত 20 বছরের রেকর্ড ভেঙেছে। সব মিলিয়ে চলতি মৌসুমে 200 কোটি টাকার বাণিজ্যের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ফল সংগ্রহ করার পর থেকে আমরা তাদেরকে যাবতীয় পরিচর্যা দিব, যাতে করে আগামী বছর তারা এইরকম উন্নত মানের লিচু উৎপাদন করতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে পাবনায় 4721 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। দেশের লিচু উৎপাদনের প্রায় একটি বড় অংশই উৎপাদন হয় পাবনা থেকে। আর বাংলাদেশের লিচুর চাহিদা পূরণ করে ইতালি, দুবাই, মধ্যপ্রাচ্য, পোল্যান্ড সহ অন্তত 7 থেকে 8টি দেশে যাচ্ছে পাবনার লিচু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার পাবনা জেলায় লিচু বিক্রি হবে প্রায় 200 কোটি টাকা। পাবনার ঈশ্বরদী থেকে সবুজ মোল্লা, সময় সংবাদ। নওগাঁয় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। হাটে বেশি মাঝারি আকারের ষাঁড়। ব্যাপারীরা এসব গরু কিনে লালন পালন করে ফের বিক্রি করবেন ঈদের সপ্তাহখানেক আগে। রকিবুল ইসলামের ছবিতে MR রকির রিপোর্ট। কোরবানি ঈদের বাকি সপ্তাহ 3 এর মধ্যেই গরু বেচাকেনায় জমজমাট নওগাঁর মাতাজি হাটে। হাটে মাঝারি জাতের ষাঁড় গরুই বেশি। এসব গরু ব্যাপারীরা কিনে ঈদের সপ্তাহখানেক আগে ফের হাটে তুলবেন। 15 থেকে 20 দিনের ব্যবধানে ষাঁড় গরু মোটাতাজা করে বাড়তি মুনাফার জন্য দরদাম হাঁকিয়ে কিনছেন ক্রেতা।
গোখাদ্যের চড়া দরে গরু প্রতিপালনে বাড়ছে খরচ, হাটে তোলার পর কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ প্রান্তিক খামারিদের। অন্যদিকে মৌসুমের প্রথমেই হাটে তোলা গরুর বেশি দাম হাঁকার অভিযোগ কিনতে আসা ব্যাপারীদের। মাঝারি গরুর দামটা একটু বেশি, বিশেষ করে বকনা গরু, 2 দাঁত 4 দাঁতের গরুর বেচা কিনা খুব কম হচ্ছে। আশা করা যায় ঈদের আগে বেচা কিনা একটু ভালো হবে। বাজার খারাপের জন্য 1,10,000 দিয়ে বেচলাম। পয়লা বৈশাখ থেকে পরার থেকে হাটঘাট খুব খারাপ অবস্থা। নওগাঁর 11 উপজেলায় চলতি বছর কোরবানির পশুর হাট বসবে 74টি। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে এ জেলায় 68,500 গোখামারে গরু প্রতিপালন হচ্ছে 22,50,000, যার মধ্যে শুধুমাত্র কুরবানিকে ঘিরেই 7,50,000 গরু প্রস্তুত করা হচ্ছে, যা গেল বছরের চেয়ে প্রায় 40,000 গরু বেশি। নওগাঁর মাতাজি হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। আসছে অর্থ বছরও বাড়ছে বাজেট ঘাটতি, যা মেটাতে বাড়ছে বিদেশি অর্থায়ন নির্ভরতাও। অবশ্য একে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাদের যুক্তি, এতে যেমন মেলে কম সুদের ঋণ, তেমনি দুর্নীতিমুক্ত ব্যয়ে মেলে উন্নয়ন সহযোগীদের বিশেষ নজর পরামর্শ। আর অভ্যন্তরীণ উৎসের উপর থেকে সরকারি ঋণের চাপ কমিয়ে তা বেসরকারি খাতে বিনিয়োগের দাবি উদ্যোক্তাদের। ইয়ানু সিফাতের রিপোর্ট। এমন ছোট বড় মাঝারি নানা প্রকল্প হাতে নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। আর এসব কর্মকাণ্ড বাস্তবায়নে কোথা থেকে আসছে অর্থের যোগান তা নিশ্চিতে প্রতি বছরই বাজেটে থাকে বিশেষ পরিকল্পনা, পথ নকশা। এই যেমন প্রায় 8 লাখ কোটি টাকার যে বিশাল বাজেট আসতে যাচ্ছে আগামী অর্থ বছরের জন্য, সেখানে বড় অঙ্কের ঘাটতি মেটাতে ভরসা বিদেশি ঋণ। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও একই অবস্থা। আগামী অর্থ বছরের এডিপি ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা, যার 1 লাখ কোটি টাকাই আসবে বিদেশি ঋণ থেকে। বাজেট ঘাটতি মেটাতে বিদেশি ঋণ নির্ভরতা বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। আমাদের আরও অন্তত 2 থেকে 3 বছর এই ঋণগুলো নিতে হবে। বিদেশি অর্থায়নে হলেই ভালো, কারণ হলো যে দেশীয় অর্থায়নে যখন একটা প্রকল্প বাস্তবায়িত হয় তখন এই টাইমলাইনটা ঠিক থাকে না, তখন খরচ অনেক বেড়ে যায় এবং তখন কিন্তু দুর্নীতির অনেক সুযোগ তৈরি হয়, অনেক যে পলিটিক্যাল প্রেশার সেগুলো ক্রিয়েট হয়। সমালোচনার পাশ কেটে তাই চড়া সুদে ব্যাংক, বন্ড, সঞ্চয়পত্র থেকে সরে এসে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার আগে যত সম্ভব কম সুদে বিদেশি ঋণ সংগ্রহের তাগিদ দিচ্ছেন তারা। উন্নয়ন সহযোগীদের মনিটরিং এর ফলে তখন কিন্তু এই যে অনেক দেরি করে বাস্তবায়ন করা সম্ভব হয় না, তখন কিন্তু যে অর্থের অপচয় বা সেখানে যে অনেক সময় দুর্নীতির যে একটা আশঙ্কা থাকে সেটা কিন্তু থাকে না। অভ্যন্তরীণ উৎস থেকে সরকারি ঋণের চাপ কমলে সেই সুযোগ যেন কাজে লাগাতে পারে বেসরকারি খাত, তা নিশ্চিতে সহায়ক মুদ্রানীতি কৌশল সাজানোর দাবি উদ্যোক্তাদের। সরকারি ঋণের পরিমাণ যদি বেড়ে যায় তখন একটা ক্রাউডিং আউট এফেক্ট হয়, যে বেসরকারি খাতে আসলে ঋণ প্রবাহ কমে যায়, ঋণের তারল্য কমে যায়। প্রবৃদ্ধি বাধান্বিত হতে এটা যদি অ্যাভয়েড করতে চাই আমরা, তাহলে আসলে সরকারকে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া কমিয়ে অন্যান্য যে উৎসগুলো আছে, পুঁজিবাজার হতে পারে, বৈদেশিক ঋণ হতে পারে, এই সোর্সগুলোর উপরে নজর দেওয়া দরকার। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি প্রকল্পে অর্থায়নের উৎস যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ প্রকল্প বাছাই করা ও তা সময়মতো শেষ করতে সুশাসন নিশ্চিত করা। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় সম্ভাবনার আলো ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী পোশাক বিস্ট। মাত্র 3 বছরে গড়ে ওঠা 3টি কারখানায় কাজ করছেন শতাধিক দক্ষ কারিগর। কাজ শিখে বিদেশে গিয়ে ভাগ্য বদলেছেন অনেকে। বিসিক বলছে, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও এই শিল্প ভূমিকা রাখবে। আবুল কালাম আজাদের ক্যামেরায় জুম্মান সাদিক জ্যাবলিনের রিপোর্ট। 2021 সালে বগুড়া সদরের হাপুনিয়া গ্রামে 8 থেকে 10 জন কারিগর নিয়ে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী পোশাক বিস্ট তৈরির কারখানা গড়েছিলেন সৌদি প্রবাসী নূর আলম। ভালো পারিশ্রমিকের কারণে মাত্র 3 বছরে 3টি কারখানায় বর্তমানে কাজ করছেন শতাধিক নারী পুরুষ। মোটামুটি সারা বছরই আমাদের কাজের চাপ থাকে। অনেক মহিলা আছে এখানে, সপ্তাহে 4 থেকে 5,000 টাকা ইনকাম করতে পারে। পড়াশোনার পাশাপাশি এটা করার একটা স্কোপ পেয়ে গেলাম। হেলা, তোপ তাশরিফ, ব্রুজ, মাকসার, বরদাক ও সিলালা মোট 6টি ধাপে নকশার সমন্বয়ে এক একটি বিস্ট প্রস্তুতে সময় লাগে 5 থেকে 6 দিন। দক্ষতা ভেদে সপ্তাহে 8 থেকে 15,000 টাকা পান কারিগররা। অনেকেই কাজ শিখে পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যে। যারা নতুন কারিগর তারা সর্বনিম্ন 700 টাকা বিল পায়। পুরাতন কারিগর তারা আস্তে আস্তে একটু বেশি বিল অতিক্রম করে। 2-4 বছর ধরে গেছে, ওরা তো বলে ইনশাল্লাহ ওরা ভালো আছে। মাস শেষে দেখা যাচ্ছে আপনার প্রায় 1 লাখ টাকার মতো কাজ করা যাবে।
কাজের মান ভালো হওয়ায় দেশে তৈরি বীজের চাহিদা বেড়েছে আরব দেশে। তবে যোগান দিতে বড় বাঁধা কাঁচামালের আমদানি নির্ভরতা। কাস্টমসে জটিলতা কমানোর দাবি উদ্যোক্তাদের। জরি থেকে শুরু করে কাপড়টা বাংলাদেশে কোনো কিছু চলে না, তো আমরা এটা যদি বাইরের দেশে যখন নিয়ে আসি তখন আমাদের কাস্টমে অনেক ঝামেলা পোহাতে হয়। কাস্টমে আমাদের কাপড় 10 থেকে 8 দিন আটকে থাকে। রেমিটেন্স অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই শিল্প। উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস বিসিকের। কর্মসংস্থান হচ্ছে একদিকে বৈদেশি প্রবাসীর কারণে রেমিটেন্স আসবে, আর একদিকে প্রকৃত উদ্যোক্তা লাভবান হচ্ছে। তা আমি এটা আমার দৃষ্টিকোণ থেকে একটা সম্ভাবনা উদ্যোক্তা বিসিক থেকে তাদেরকে আমরা সাধুবাদ জানিয়েছি। মধ্যপ্রাচ্যের বাজারে এক একটি বীজ বাংলাদেশি প্রায় 25 থেকে 30 হাজার টাকায় বিক্রি হয়। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া। পানিশূন্য চলন বিলের নাটোর অংশ। বর্ষা মৌসুমে কয়েক মাসের মধ্যেই শুকিয়ে যায় নদী ও খালসহ বিলের বেশিরভাগই। এই কারণে অস্তিত্ব সংকটে পড়েছে মাছসহ অন্য জলজ প্রাণীরা। জীববৈচিত্র্য রক্ষায় সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবি পরিবেশবাদীদের। আল মামুনে পাঠানো তথ্য রুকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। সারা বছর পানি প্রবাহ থাকায় নামকরণ করা হয়েছিল চলন বিল, অথচ বর্তমানে বর্ষা মৌসুমের কয়েক মাস পরই হয়ে পড়ে পানি শূন্য, আর গ্রীষ্ম মৌসুমে শুকিয়ে যায় এর খাল ও নদী। চলন বিলের 26 বর্গ কিলোমিটার অংশ নাটোরের সিংড়া উপজেলায় অবস্থিত, যেখানে রয়েছে 6টি নদী। এলাকাবাসী জানান 10 বছর আগেও চলন বিলে সারা বছর মাছ ও পাখি পাওয়া যেত। এক দশকে পুরোপুরি পাল্টে গেছে সেই চিত্র। এখন বিলের নদীতেও মিলছে না মাছসহ অন্যান্য জলজ প্রাণী। চান্দা মাছ, ধোদা মাছ এবং আরো অনেক জাতির মাছ ছিল, যেগুলো এখন আর আমাদের এই চলন বিলের মাছ পাওয়া যায় না। আগে চলন বিলে 6 মাস পর্যন্ত পানি থাকতো, এখন এমন অবস্থা হয়ে গেছে 2 মাসও পানি থাকে না। বিলের জীববৈচিত্র্য হারিয়ে যাওয়ার জন্য অপরিকল্পিত পুকুর খনন এবং সড়ক নির্মাণকে দায়ী করেন পরিবেশবাদীরা। প্রাকৃতিকভাবে যে জিনিসগুলো রয়েছে সেগুলো প্রবাহমান রাখতে হবে, গাছ বেশি করে লাগাতে হবে, বিল যেন ঠিক থাকে সেই বিষয়গুলোর উপর নজরদারি আনতে হবে। পাশাপাশি সরকারকেও কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মনে করি। দিন দিন অনাবৃষ্টি ও দাবদাহ বেড়ে যাওয়ায় সংকট তীব্র হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ। তবে নদীতে 12টি অভয়াশ্রম তৈরি করে মাছের উৎপাদন বাড়াতে চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বৃষ্টিপাত এবং নির্বিচ্ছিন্ন বর্ষা থাকে তাহলে আমাদের চলন বিলের জীববৈচিত্র্য রক্ষা পাবে। মৎস্য বিভাগের তথ্য মতে গত বছর সিংড়া উপজেলার চলন বিল সহ সব নদী ও প্রায় 23,000 হেক্টর উন্মুক্ত প্লাবন ভূমি থেকে 12,000 মেট্রিক টন দেশীয় প্রজাতির মাছ আহরণ করা হয়। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুয়ে কাছায় মিলিটারি বেজে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু তোয়াদেরা কমিউনিটি ক্লিনিক। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফস্টিন আর্চেঞ্জ তোয়াদেরার নামে নামকরণ করা হয়েছে কমিউনিটি ক্লিনিকটির। এছাড়াও দেশটির সেনাবাহিনীকে 5,000 ইউনিফর্ম দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে বিস্তারিত জানাচ্ছেন বুলবুল রেজা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুয়ের কাসাই বেস ক্যাম্প। এটি মূলত দেশটির ক্যান্টনমেন্ট। এই জায়গাটি একসময় ঝোপঝাড়ে আচ্ছন্ন ছিল, তা দেখে বোঝার কোনো উপায় নেই। আর এই কষ্টসাধ্য কাজটি সম্ভব হয়েছে দেশটির জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টায়। এই বেস ক্যাম্পেই মঙ্গলবার উদ্বোধন হয়ে গেল একটি কমিউনিটি ক্লিনিক, নাম বঙ্গবন্ধু তোয়াদেরা কমিউনিটি ক্লিনিক। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি ফস্টিন আর্চেঞ্জ তোয়াদেরার নামে নামকরণ করা হয়েছে কমিউনিটি ক্লিনিকটির। উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রপতিও। উদ্বোধন শেষে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এই ক্লিনিকের যাত্রার মধ্য দিয়ে শুধু দেশটির সামরিক বাহিনীর সদস্যরা নন, চিকিৎসা সেবা পাবেন সাধারণ জনগণও। এই সমস্ত ক্লিনিকে সব ধরনের চিকিৎসা থাকবে, অপারেশনাল ফ্যাসিলিটি থাকবে, গাইনোকোলজিস্ট থাকবে। গাইনোকোলজিস্ট এই দেশে এখানে গাইনোকোলজিস্টের খুব অভাব। সেখানে আমাদের যারা মহিলারা আছেন তারা উপকৃত হবে। চাইল্ড স্পেশালিস্টরা থাকবে, তারা চিলড্রেনদের বিভিন্ন চিকিৎসার কাজ করতে পারবে। এ সময় ফোর্সেস আর্মি অফ সেন্ট্রাল আফ্রিকার সদস্যদের 5,000 ইউনিফর্ম প্রদান করা হয়। দেশটির সেনাবাহিনীর প্রধান জেফরিন মামাদুর হাতেই তুলে দেওয়া হয় 2 ধরনের ইউনিফর্ম। তারা এই শান্তি রক্ষার কাজগুলো তারা নিজে হাতে নিয়ে নিতে পারে। আমাদের গার্মেন্টস অনেক চিপ, তারা ইচ্ছা করলে ওনারা
এখানে ইম্পোর্ট করতে পারেন এই ধরনের ইউনিফর্ম। তো এইভাবে ইট ইজ জাস্ট দ্য বিগিনিং। তারপর আমরা তাদেরকে ট্রেনিংয়ের সাহায্য সহযোগিতা করতে পারি। পরে বঙ্গবন্ধু গ্যালারি ঘুরে দেখেন দেশটির রাষ্ট্রপতি, আর্মি চিফ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। গ্যালারিতে প্রদর্শন করা হয় জাতির জনকের 7 মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর আত্মজীবনী সহ তার একাধিক গ্রন্থ। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব কিভাবে স্বাধীনতার অল্প সময়ের মধ্যে জাতিসংঘের স্বীকৃতি পেল বাংলাদেশ গ্যালারিতে উঠে আসে সে বিষয়টিও। গ্যালারিতে প্রদর্শন করা হয় বাংলাদেশের বিভিন্ন রকমের সবজি যা উৎপাদিত হয়েছে সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রের মাটিতে। এর আগে মঙ্গলবার সকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মিনুস্কা মিশনের BNSF বা বাংলাদেশ স্পেশাল ফোর্স কন্টিনজেন্টের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে। বুলবুল রেজা, সময় সংবাদ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফস্টিন আর্চেস তোয়াদেরা এবং দেশটির সেনাবাহিনীর প্রধান জেফরিন মামাদোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে ওয়াকারুজ্জামান বলেন, দেশটির বাণিজ্য, অবকাঠামো সহ নানা ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে বুলবুল রেজার আরও একটি রিপোর্ট। মঙ্গলবার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুয়ের কাসাই বেজ ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কমিউনিটি ক্লিনিক এবং দেশটির সেনাবাহিনীকে 5000 ইউনিফর্ম প্রদান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠকে বসেন ফোর্সেস আর্মি অফ সেন্ট্রাল আফ্রিকার প্রধান জেফরিন মামাদোর সঙ্গে। বৈঠকে দেশটির সেনাবাহিনীকে ইউনিফর্ম প্রদান করায় প্রশংসা করেন তিনি। তার বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ সহ নানান বিষয়ে আলোচনায় উঠে আসে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলের প্রধান এ সময় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সেনাবাহিনীর প্রধানের হাতে কিছু শুভেচ্ছা উপহার এবং স্মারক তুলে দেন। এর কিছুক্ষণ পর দেশটির রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠক শেষে জানান, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতিকে। ভালো ইঞ্জিনিয়ার ইউনিট আছে যারা রোড কনস্ট্রাকশন, কালভার্ট, ব্রিজ এগুলো কনস্ট্রাকশন করে। ওনারা যদি চান কোনো অ্যাসিস্ট্যান্স, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হতে পারে অথবা UN আমব্রেলাতে হতে পারে। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে দেশটির রাষ্ট্রপতি তার দেশের সেনাবাহিনীর সঙ্গে কাজ করার আমন্ত্রণও জানিয়েছেন। আমি ওনাকে ইনভাইট করেছি, আমি ওনাকে আমন্ত্রণ করেছি আমার দেশে। উনি যে আমাদের ট্রেনিং ফ্যাসিলিটিগুলো দেখবেন এবং ওনারা সিদ্ধান্ত নেবেন কী কী ধরনের ট্রেনিং ওনারা আমাদের কাছ থেকে চান। যে ধরনের ট্রেনিং ওনারা আমাদের কাছ থেকে চান আমরা সেই ধরনের ট্রেনিং ফ্যাসিলিটিগুলো ওনাদেরকে দিব। 5 দিনের সফরে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করবেন চিফ অফ জেনারেল স্টাফ ওয়াকারুজ্জামান। বুলবুল রেজা, সময় সংবাদ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। সমুদ্রগামী জাহাজের মালিকানায় শতকের ঘরে পৌঁছাতে যাচ্ছে বাংলাদেশ। আর এই 100 নম্বর জাহাজ রেজিস্ট্রেশনের জন্য আবেদন জানিয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বসুন্ধরা, মেঘনা, ভ্যানগার্ড এবং এসআর শিপিংয়ের মতো বড় 4টি শিল্প প্রতিষ্ঠান। এর মধ্য দিয়ে বিশ্বে নৌ বাণিজ্যে নিজেদের অবস্থান সুসংহত করছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের জেবিসিতে অবস্থানরত 4টি জাহাজের মধ্যে অবাক করা বিষয় হলো 2টি জাহাজ বাংলাদেশি মালিকানাধীন। একটি হলো এসআর শিপিংয়ের সরওয়ার জাহান, অপরটি জাহানমণি। গত কিছুদিন আগেও এই দৃশ্য ছিল অকল্পনীয়। আগে চট্টগ্রাম বন্দরের জেটিগুলো দখল করে থাকতো বাংলাদেশের পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজগুলো। এখন পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। 2013 সাল থেকে সমুদ্রগামী জাহাজ ব্যবসায় বিনিয়োগে এগিয়ে আসে বাংলাদেশের শিপিং ব্যবসায়ীরা। গত 11 বছরে বাংলাদেশের সমুদ্রগামী জাহাজের বহরে যুক্ত হয়েছে 99টি মাদার ভেসেল। স্বাধীনতার পর 2টি জাহাজ দিয়ে পণ্য পরিবহন শুরু করেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বাংলাদেশের পতাকাবাহী জাহাজগুলো আমরা চাই বিশ্বের প্রতিটি বন্দরে পৌঁছে যাক। আমরা এত ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা কিন্তু চেষ্টা করেছি একের পর এক জাহাজ নিয়ে আমরা এই ব্যবসাটাকে প্রসার করতে। গ্রিস যেমন আপনার পুরো বিশ্বে পরিচিত শিপিং হাব হিসেবে, আমরা কেন পারবো না? আমাদের প্রচেষ্টা থাকবে যে বাংলাদেশি ফ্ল্যাগ বিশ্বের প্রতিটি বন্দরে পৌঁছাক। বাংলাদেশের শিল্প গ্রুপগুলোর মধ্যে সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে মেঘনা গ্রুপ এবং এসআর শিপিং এর মালিকানায় রয়েছে 24টি করে মাদার ভেসেল। এরপর আকিস গ্রুপের
10টি, HR শিপিংয়ের 8টি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শিপিং কর্পোরেশনের 7টি, ভ্যানগার্ড এবং বসুন্ধরা গ্রুপের 6টি করে, অন্যান্য প্রতিষ্ঠানের 14টি। গত 5 বছরে নতুন পুরাতন 71টি জাহাজ কিনেছেন বাংলাদেশের শিপিং ব্যবসায়ীরা। বাংলাদেশের যে সম্ভাবনা, যে বিপুল পরিমাণ আপনার মিলিয়ন টনস অফ কার্গো অ্যান্ড মিলিয়নস অফ আপনার কন্টেনার যেগুলো আমরা প্রতি বছর হ্যান্ডেল করছি, এই কার্গো অ্যান্ড কন্টেনারগুলো তো মূলত বিদেশি জাহাজগুলো ক্যারি করে। এটা যদি বাংলাদেশি জাহাজ যত বেশি আসবে তত দেশে আমাদের দেশে তত বেশি বৈদেশিক মুদ্রা আয় হবে। ফরেন ফ্ল্যাগ জাহাজগুলো যেভাবে আমাদের কার্গোগুলো ক্যারি করে যেই ফ্রেটটা পেতো সেটা ফরেন কান্ট্রিগুলোতেই যেত। এখন দেশি জাহাজগুলো অপারেট করার ক্ষেত্রে তাইলে দেশি কোম্পানিগুলোর একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স আমাদের ট্রেডের উপরে আছে এবং দেশের টাকা দেশেই থাকছে। এদিকে বাংলাদেশি মালিকানাধীন শততম সমুদ্রগামী জাহাজ হিসেবে নিজেদের কৃতিত্ব নেওয়ার জন্য আবেদন জানিয়ে রেখেছে ম্যাগনা গ্রুপ, ম্যাগনা সেঞ্চুরি, SR শিপিং, জাহানওয়ান এবং ভ্যানগার্ড গ্রুপ। রয়্যাল আরাকান জাহাজের নাম দিয়েই এই আবেদন করেছে। তবে বসুন্ধরা গ্রুপ আবেদন জানালো জাহাজের নামকরণ করেনি। শিপ গ্রোয়িং খুব দ্রুত হচ্ছে এবং আলহামদুলিল্লাহ প্রায় সব কোম্পানি এখন জাহাজ ক্রয় করছে এবং জাহাজ বিজনেসে আরও জাহাজ ফ্লিট বাড়াচ্ছে। 2024-এর ভিতরে আমরা আশা করি আমাদের 125-টির ভিতরে আমরা পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। নৌবাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে মালিকানাধীন 99টি জাহাজের বহরের মধ্যে 9টি জাহাজ একেবারেই নতুন মাদার ভেসেল। বাংলাদেশি মালিকানাধীন এসব জাহাজে সর্বমোট বিনিয়োগ রয়েছে 18 বিলিয়ন মার্কিন ডলার, আর তাতে বছরে বাংলাদেশে আসছে আয় হিসাবে 6 বিলিয়ন মার্কিন ডলার। আগামী কয়েক বছরের মধ্যে এই আয় অন্তত 10 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবেন, এমনটি বলছেন জাহাজ ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় উঠেছে। তবে ভুল ত্রুটি শুধরে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানো দায়সারা জবাব দিয়ে যাচ্ছেন টাইগাররা। দায়বদ্ধতার তোয়াক্কা না করেই খেলছেন যাচ্ছে তাই ক্রিকেট। ফলাফল এবার লজ্জায় ডুবতে হলো যুক্তরাষ্ট্রের মতো প্রতিপক্ষের কাছেও। এবার প্রশ্ন উঠেছে, বড় দলগুলোর বিপক্ষে জিতলে যদি বোনাস মেলে, তবে ছোট দলের কাছে বাজেভাবে হারলে কেন জরিমানার আওতায় আনা হবে না সাকিব শান্তদের? কারো কাছে মায়ের দোয়া দল, কারো কাছে আবার পিকনিক টিম। রান্না করেও ক্রিকেটাররা যেখানে থাকেন চিল মুডে। প্রেস কনফারেন্সে হম্বিতম্বি। টাইগারদের এই দলটাই তো একটা সার্কাস। অথচ এই খেলাকে পুঁজি করে ক্রিকেটাররা এদেশের মেগা স্টার। তাতে কাটতি বাড়ে তাদের, বাড়ে পৃষ্ঠপোষকের আগ্রহ। বিসিবির কাছ থেকেও মেলে মোটা বেতন বোনাস, চড়েন কোটি টাকার গাড়িতে। সব মিলিয়ে মধ্যমায়ের দেশে বিলাসী জীবন তাদের। কিন্তু যদি প্রশ্ন করা হয় বিনিময়ে কতটুকু দিয়েছেন তারা, সে কথা থাক, অন্তত দায়বদ্ধতার প্রশ্নও যদি ওঠে তাতেও কাঠকড়ায় উঠবে লিটন শান্তদের নিবেদন। বিষয়টি এমন নয়, ক্রিকেটে আনারই যুক্তরাষ্ট্রের বিপক্ষে অমন লজ্জাজনক হারের পরে প্রশ্নগুলো উঠেছে। দীর্ঘদিন ধরেই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এদেশের কোটি ক্রিকেট ভক্তের মনে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন হারের পর সে আলোচনা পায় ভিন্ন মাত্রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়েন নেটিজেনরা, তাতে যোগ দেন খোদ বিসিবি নির্বাচকও। একথা অস্বীকার করার উপায় নেই, ক্রিকেট এদেশের মানুষের রঞ্চে মিশে আছে। ক্রিকেট মানেই আবেগ, শর্তহীন ভালোবাসা। তবে প্রতিদান হয় বলেই তো ভালোবাসা এতটা শক্তিশালী। তাই তো সাম্প্রতিক সময়ের সিরিজগুলোতে ফাঁকা গ্যালারি দেখে মনেই হয় হয়তো টান পড়েছে সে আবেগে। পেশাদারিত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এদেশে যা ইচ্ছে তাই করেন সিনিয়র ক্রিকেটাররা। পর্যায়ক্রমে সিনিয়রদের কাছ থেকে ঔদ্ধত্য শিখছেন অনুজরা। বিশ্বকাপ চলাকালীন দেশে চলে আসা, সিরিজ চলাকালীন শোরুম উদ্বোধন, নিয়ম নীতির তোয়াক্কা না করা, এসব হচ্ছে হরহামেশাই। ক্রিকেটাররা দাঁতের দাঁত চেপে দেশের জন্য লড়তে পারেন না, হয়তো জানি না। তাদের নেতিবাচক অ্যাপ্রোচ দেখে চক্ষু হবে চড়ক গাছ। মাঠের মধ্যে গাছারা ভাব যেন নেই কোনো অনুপ্রেরণার গল্প। এভাবে চলছে দিনের পর দিন, সিরিজের পর সিরিজ। কোনো ব্যর্থতার পর পরবর্তী সিরিজে ঘুরে দাঁড়ানোর আশ্বাস, আসলে সবই লবডঙ্কা। অথচ একটা বড় ম্যাচ জিতলেই দাবি ওঠে বোনাসের। বিসিবি সেই দাবিও মেনে নেয় কদাচিৎ। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, জিতলে যদি বোনাস মেলে তবে হারলে কেন নয় জরিমানা? প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হারে যদি না হয় শিক্ষা, শিক্ষাটা কবে হবে? ইতিহাস অবশ্য দেখাচ্ছে না আশার আলো। মাহবুব রিমন, সময় সংবাদ।
মোস্তাফিজুর রহমানের পর এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন আরেক টাইগার পেসার তাসকিন আহমেদ। 50,000 মার্কিন ডলার ভিত্তি মূল্যে তাকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। তাসকিন ছাড়া প্লেয়ার অ্যাকশন থেকে আর কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। দুবার ডাক পেয়েও ক্রিকেট বোর্ডের গোয়ার্তুমিতে শেষ পর্যন্ত আইপিএল খেলা হয়নি তাসকিন আহমেদের। বিদেশি টি-20 লিগে খেলার অপেক্ষা আক্ষেপ সবই হয়তো এবার ঘুচতে যাচ্ছে ঢাকা এক্সপ্রেসের। লঙ্কান প্রিমিয়ার লিগের প্লেয়ার অকশনে দল পেয়েছেন টাইগার পেসার। মুস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এবারের এলপিএল মাতাবেন তাসকিন। $50,000 ভিত্তিমূল্যে তাসকিনকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। নিলামের প্রথম রাউন্ডেই গতি তারকার সার্ভিস নিশ্চিত করে কলম্বো। বিদেশি ক্রিকেটার কোটায় তারা দলে ভিড়িয়েছে শাদাব খান, গ্লেন ফিলিপস, রহমানুল্লাহ গুরবাজদের। এর আগে গেল আসরে কলম্বোর হয়ে এক ম্যাচ খেলেছিলেন টাইগার পেসার শরীফুল ইসলাম। যদিও এবার কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি শরীফুলকে। এলপিএল এর রেকর্ড $1,20,000 মার্কিন ডলারে মাথিসা পাথিরানাকেও দলে ভিড়িয়েছে কলম্বো। নতুন মালিকানায় এবার এলপিএলে অংশ নেবে ডাম্বুলা থান্ডার্স, যে দলে আগেই নাম লিখিয়েছে আইপিএল মাতানো মুস্তাফিজুর রহমান। অবশ্য নিলামে অন্য বাংলাদেশি ক্রিকেটারদের ভাগ্য খুব একটা সুপ্রসন্ন ছিল না। অনেক বড় নামই রয়ে গেছেন অবিকৃত। তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। $30,000 মার্কিন ডলার ভিত্তিমূল্য থাকা লিটন দাসও দল পাননি। $40,000 ভিত্তিমূল্যে টাইগার অধিনায়ক শান্ত ও রিশাদ হোসেনও নজর কাটতে পারেননি কোনো ফ্র্যাঞ্চাইজির। ধারণা করা হচ্ছিল 5 ফ্র্যাঞ্চাইজির যে কোনো একটি তাওহিদ হৃদয়কে দলে নিতে আগ্রহ দেখাবে। গেল এলপিএলে জাফনা কিংসের হয়ে দারুণ ব্যাটিং করেন যুব বিশ্বকাপ জয়ী এই ব্যাটার। জাফনার হয়ে 6 ম্যাচে 38.75 গড়ে 150-তে 155 রান করেছিলেন হৃদয়। এবার $40,000 ভিত্তিমূল্যে নিলামে নাম তোলা এই ব্যাটার রয়ে যান অবিকৃত। সাকিব আল হাসান গেল এলপিএলে খেলেছিলেন গল ফ্র্যাঞ্চাইজির হয়ে। 10 ম্যাচ খেলে ব্যাট হাতে বড় স্কোর করতে না পারলেও 5.70 ইকোনমিতে তুলে নিয়েছিলেন 10 উইকেট। তবে এবার এই তারকা অলরাউন্ডারকে দেখা যাবে না এলপিএল মাতাতে, কারণ সাকিব নাম লিখিয়েছেন মেজর লিগ ক্রিকেটে। খেলবেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন সাকিব। এমএলসি শুরু হবে আগামী 5 জুলাই আর এলপিএল মাঠে গড়াবে 1 জুলাই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দেশের খেলা বাদ দিয়ে ক্রিকেটারদের লিগ খেলার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। বিশ্বকাপে তাসকিনের পারফরমেন্স দেখে এই স্পিড স্টারের লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার বিষয়ে মন্তব্য করতে চান বোর্ড প্রধান। আসন্ন টুর্নামেন্টে টাইগারদের সেরাটা দিয়ে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল। জমজমাট এই টুর্নামেন্ট খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের সব নামি দামি ক্রিকেটাররা। অথচ সুযোগ পেয়েও চলমান আইপিএলে খেলতে পারেননি টাইগার পেসার তাসকিন আহমেদ। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজের অজুহাত দিয়ে আইপিএল খেলার জন্য তাসকিনকে ছাড়পত্র দেয়নি বিসিবি। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ ও জিম্বাবুয়ে সিরিজের টানা ম্যাচ খেলেছেন ঢাকা এক্সপ্রেস। অথচ একই সময় বিসিবির অনাপত্তি পত্র নিয়ে ঠিকই আইপিএল খেলেছেন মুস্তাফিজুর রহমান। বোর্ডের এমন দ্বিমুখী নীতি নিয়ে অবশ্য আফসোস ছিল না তাসকিনের। এমন অভিজ্ঞতার মুখে এর আগেও পড়তে হয়েছে এই পেসারকে। এর আগে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার ডাক পেলেও সেবার দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য তাকে ছাড়পত্র দেয়নি বিসিবি। তবে আইপিএল না খেলার আক্ষেপ কিছুটা গুছতে যাচ্ছে তাসকিন আহমেদের। আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগের জন্য এই স্পিড স্টারকে $50,000 দিয়ে কিনে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। তাসকিনের এলপিএল খেলা নিয়ে জল ঘোলা করার চেষ্টা করছে ক্রিকেট বোর্ড। দেশের খেলা বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ নেই বলে জানান বিসিবি সভাপতি। তাসকিনের এলপিএল এর সুযোগ পাওয়ায় খুশি হলেও বিশ্বকাপের কথা তাকে মনে করিয়ে দিলেন বোর্ড প্রধান। বিশ্বকাপে কি করে আগে দেখে নিই, পারফরমেন্স দেখে বলবো ওর এটা বড় পাওয়া না আর কিছু। শুনেন, সবার আগে দেশ, তারপর অন্য জিনিস। আমরা চাই ওরা ওদের শ্রেষ্ঠ খেলাটা খেলুক বাংলাদেশের জন্য। প্রতিটা খেলোয়াড়, একটা কোনো প্লেয়ারের কথা বলছি না। আমাদের এখানে সবচেয়ে সেরাটা দিক তারা, তারপর এলপিএল আইপিএল যা যা আছে ওখানে অন্যদেরকে মানে যত সুযোগ পাবে তত আমাদের জন্য ভালো। আমরা খুশি, তারাও খুশি, আমরাও খুশি, কিন্তু দেশের খেলা বাদ দিয়ে না। অবশ্য বিশ্বকাপের আগে দলের টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা কোনোভাবেই কাটছে না বিসিবি সভাপতির। মানে ওপেনিংটা একটু ঝামেলা মানে ফর্মে নাই, এছাড়া কিন্তু টিম সলিড।
ক্রিকেট বোর্ডের সভাপতি ছাপিয়ে নাজমুল হাসান পাপন এখন যুব ও ক্রীড়ামন্ত্রী। 8 উন্নয়নশীল দেশের অংশগ্রহণে D8 সম্মেলনে ক্রিকেট নিয়ে তাই বেশি মন্তব্য করেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। সবাই দেশের পক্ষে, এটা আমি জানি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় লিগের 8টি দল নিয়ে হবে নতুন টি-20 লিগ। বিসিবি টুর্নামেন্ট কমিটি ও টেকনিক্যাল কমিটির সভায় নীতিগত সিদ্ধান্ত হয়েছে এই লিগ আয়োজনের। সভায় আরও জানানো হয় 15 অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ। এবার এনসিএল হবে সিঙ্গেল লেগ পদ্ধতিতে। নতুন টি-20 লিগের কারণে পিছিয়ে যাচ্ছে বিসিএল। আগামী বছর এপ্রিল ও মে মাসে হবে লঙ্গার ভার্সনের এই আসর। বিশ্বকাপ মিশনে ব্যস্ত বাংলাদেশ। টাইগাররা যখন যুক্তরাষ্ট্রে, তখন নতুন মৌসুমের আগে ঘরোয়া ক্রিকেটের সূচি ও আনুষঙ্গিক দিকগুলো সাজাতে গুরুত্বপূর্ণ সভায় বিসিবির টেকনিক্যাল কমিটি ও টুর্নামেন্ট কমিটি। সভায় এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 15 অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। সভা শেষে জানিয়েছেন বিসিবির চিফ কোঅর্ডিনেটর মিনহাজুল আবিদিন নান্নু, সিঙ্গেল লেগ পদ্ধতিতে হবে এবারের লিগ। এছাড়াও এসেছে আরও কিছু সিদ্ধান্ত। বোর্ডের অনুমোদন পেলেই হবে বাস্তবায়ন। এতদিন জাতীয় লিগে দুটো স্তরে অনুষ্ঠিত হতো, যেটা এবার সবাই সমন্বিত ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা সিঙ্গেল লিগ হবে এবং সবাই সবার সাথে খেলবে। এবার বিসিএলটা এপ্রিলের শেষ এবং মের মাসে অনুষ্ঠিত হবে এবং এটা গরমে খেলার একমাত্র কারণটা হলো যে এখন কিন্তু আমাদের টেস্ট ম্যাচটা অনেকগুলি ম্যাচ আমাদের গরমের মধ্যে খেলতে হয়। তো সেই কথা চিন্তা করে অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত, তো সেখানে মে মাসের এপ্রিল মেতে গিয়ে এটা গরমের মধ্যে বিসিএলটা অনুষ্ঠিত হবে। আমাদের লঙ্গার ভার্সন ক্রিকেটের এগিয়ে যাওয়ার জন্য সবাই একমত হয়েছে এবং এটাকে ভালো মতো আমরা শেষ করতে পারি। আমাদের ন্যাশনাল প্লেয়াররা যাতে ম্যাক্সিমাম ম্যাচগুলি খেলতে পারে এটাও চিন্তা ভাবনা করা হয়েছে। দীর্ঘদিন ধরেই স্থানীয় ক্রিকেটারদের জন্য একটি টি-20 টুর্নামেন্টের পরিকল্পনা ছিল বোর্ডের। বিপিএলে বিদেশিদের দাপটে সবসময় সুযোগ হয় না দেশীয়দের। তাই এবার দেশীয় ক্রিকেটারদের নিয়ে টি-20 লিগ আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে টুর্নামেন্ট কমিটি ও টেকনিক্যাল কমিটির সভায়। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী 8 দল নিয়েই হবে সংক্ষিপ্ত সংস্করণের এই লিগ। প্রতিটি দল খেলবে 7টি করে ম্যাচ। দেশের ক্রিকেটে টি-20তে যে ঘাটতি আছে তা পূরণের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে বলেও জানান নান্নু। জাতীয় লিগের দলগুলিকে নিয়ে টি-20 একটা টুর্নামেন্ট করার একটা প্রস্তাব করা হয়েছে এবং এটা সবাই সম্মতি দিয়েছে এবং এটা অনুমোদনের জন্য বোর্ডে দেওয়া হয়েছে। অনুমোদন সাপেক্ষে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে। 128 থেকে 130 জন ক্রিকেটার নিয়ে হবে এই টি-20 লিগ। পারভিন আক্তার, সময় সংবাদ। ফেডারেশন কাপের খবর। রোমাঞ্চকর ফাইনালের অপেক্ষায় ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। ট্রেবল জয়ের স্বপ্ন নিয়ে মোহামেডানের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। আর শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর বর্তমান চ্যাম্পিয়নরা। তবে বসুন্ধরা কিংস এরিনায় অনুশীলন করলেও ম্যাচ ভেন্যুতে নিজেদের ঝালিয়ে নিয়েছে মোহামেডান। ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। এক দল বুঁদ হয়ে আছে প্রথম ট্রেবল জয়ের স্বপ্নে, আরেক দলের চাওয়া মৌসুমে অন্তত একটা টাইটেল। এমন সমীকরণ নিয়ে ফেডারেশন কাপের ফাইনালে নামবে বসুন্ধরা কিংস ও মোহামেডান। বরাবরের মতো এবারের মৌসুমেও প্রিমিয়ার লিগে একক আধিপত্য বসুন্ধরা কিংসের। তারকা সমৃদ্ধ দলটা 3 ম্যাচ হাতে রেখেই জিতেছে নিজেদের 5ম শিরোপা। এবার মিশন ফেডারেশন কাপ ফাইনাল। প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম সফল দল মোহামেডান। বর্তমান চ্যাম্পিয়নও সাদা কালোরা। তাই লড়াইটা যে হবে সেয়ানে সেটা আর বলার অপেক্ষা রাখে না। মোহামেডান অনেক ভালো খেলতেছে এই সিজনে এবং তারা আমাদের সাথে যতগুলো ম্যাচ খেলেছে অনেক ফাইট করেছে, তো ডেফিনেটলি ম্যাচটা অনেক টাফ হবে। প্রিমিয়ার লিগে 5, ফেডারেশন কাপে 2 আর স্বাধীনতা কাপের 3টি শিরোপা জিতলেও এক মৌসুমে বসুন্ধরার জেতা হয়নি একসঙ্গে 3 শিরোপা। দেশের ফুটবল ইতিহাসে ট্রেবল জয়ের অভিজ্ঞতা আছে একমাত্র শেখ রাসেলের। এবার তাদের রেকর্ডে ভাগ বসাতে চায় অস্কার ব্রুজনের শিষ্যরা। আমরা যদি জিততে পারি তাহলে ট্রেবল হবে, কারণ একটা টিম কিন্তু এখন পর্যন্ত শুধু ট্রেবল জিতছে শেখ রাসেল। তো এই ইতিহাসে যদি আমার একটা গোল থাকে ফাইনালে, তাহলে এটা অনেক বড় একটা হবে। অন্যদিকে সমীকরণে বসুন্ধরার চেয়ে পিছিয়ে মোহামেডান। 14 দেখায় কিংসের 9 জয়ের বিপরীতে সাদা কালোরা জিতেছে মাত্র 3 ম্যাচে। তবে ফেডারেশন কাপে অপ্রতিরোধ্য আলফাজ বাহিনী। বর্তমান চ্যাম্পিয়নদের দখলে আছে টুর্নামেন্টের 11 টাইটেল। এছাড়া এবারের মৌসুমে বসুন্ধরাকে একমাত্র হারের স্বাদ দিয়েছে ওরাই, সেটাও কিংসের মাঠে। সেই অভিজ্ঞতা নিয়ে ফাইনালে সেরা পারফরমেন্সে চোখ মতিঝিলের জায়ান্টদের। ফাইনাল একটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। তো আমরা বিলিভ করি আমরা সর্বোচ্চ উজাড় করে দেওয়ার চেষ্টা করবে প্লেয়াররা।
সো আমরা আত্মবিশ্বাসী চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ঘরের মাঠে কিংসের অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছে মোহামেডান। কিংসের জন্য ফাইনালটা সেই হিসেব মেলানোর মোক্ষম সুযোগ। একবার নয়, দুবার নয়, রেকর্ড টানা 5 বারের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী এই দলটা। এত কিছুর পরও এই দলটার কষ্টটা এক জায়গাতেই, সেটা ট্রেবল জয়ের। এবার সেই সুযোগটাও এসেছে, যদিও প্রতিপক্ষ মোহামেডান কোনো অংশ কম নয়। এখন দেখার অপেক্ষায় এত বছরের আক্ষেপ ঘোচাতে পারে কিনা বসুন্ধরার জায়ান্টরা। কিংস অ্যারিনা থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থকদের জয় জয়কার। বিএনপির 4 বহিষ্কৃত নেতার বাজিমাত। ভোট পরবর্তী সহিংসতায় গাজীপুর ও কক্সবাজারে নিহত 2। যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতুর পুরো কাঠামো। বসে গেছে সব স্প্যান, বাড়ছে না পদ্মা সেতু প্রকল্পের ব্যয়। নদী শাসনে সুফল পাচ্ছেন 2 পারের মানুষ। গহীন এলাকা এখন ক্যান্টনমেন্ট। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে বঙ্গবন্ধু তোয়াদেরা কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন। 5000 ইউনিফর্ম দিল বাংলাদেশ সেনাবাহিনী। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়। সঙ্গে থাকবেন মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ তানভীর। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।